প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে, আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয়, আর বাকিরা অন্য আরেকটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ধুম করে একটা আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে চাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গেছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভিতরে যেতে হয়। লাশের কাছে গিয়েই দেখতে পাই মামার লাশের জায়গায় শুয়ে রয়েছে সামাদ জাদুকর। কর্কশ কণ্ঠে যেন বলে ওঠে, জুনায়েদ, প্রস্তুত হ। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি জানি যে আমার মতো আপনারাও অপেক্ষা করছিলেন জুনায়েদ হুজুরের ঘটনার জন্য। আজকে আবারও সময় হয়েছে সেই ঘটনা পড়ে শোনানোর, কারণ আমরা হাতে পেয়েছি মোহাম্মদ ইয়াসিনের লেখা জুনায়েদ হুজুরের ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। আজ জুনায়েদ হুজুরের ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর পূর্বে একটু মনে করিয়ে দেই গত পর্বে কি হয়েছিল। গত পর্বে আমরা শুনিয়েছিলাম জুনায়েদ হুজুর কবরস্থানের মধ্যে আটকা পড়েছিলেন এবং তার সাথে দেখা হয়েছিল সামাদ জাদুকরের, এবং সামাদ জাদুকর ফিরে এসেছে তার পুরনো অপমানের প্রতিশোধ নেয়ার জন্য। জুনায়েদ হুজুর সেই কবরস্থান থেকে বের হওয়ার পর কেটে যায় প্রায় 1 মাস, আর এইখান থেকেই শুরু হয় ঘটনাটির দ্বিতীয় পর্ব। ঘন কালো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমি একাই হেঁটে চলেছি, বলছেন জুনায়েদ হুজুর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দূর থেকে একটা চিৎকার আমার কানে আসে। এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গিয়েছিলাম। ভয়ে আমার পা কাঁপছিল। আমি দিক বেদিক হয়ে ছোটা আরম্ভ করি। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমি পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। গায়ে কোনো জোর পাচ্ছিলাম না। পড়ে থাকা অবস্থায় মাথাটা একটু উঠিয়ে চারপাশে চোখ বুলালাম। দেখতে পেলাম আমার ঠিক সামনে গ্রামের সেই কেন্দ্রীয় কবরস্থান। আর একটু ভালো করে তাকাতেই দেখলাম একটা লোক কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করলাম। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে সামাদ জাদুকর। আমাকে দেখে অট্ট হাসিতে সে মেতে উঠল। আমি আর নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি মূর্তির মতো শক্ত হয়ে গিয়েছি। হঠাৎ এক লাফে আমি বিছানায় উঠে বসি, আর আমার স্বপ্ন ভেঙে যায়। গলাটা শুকিয়ে একেবারে কাঠ। রাত তখন আনুমানিক 2:43। বুঝতে পারলাম পাশের টেবিলে পানির জগটা খালি। কি আর করার, উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাঁটা দিলাম ডাইনিং এর দিকে। ডাইনিং টেবিলে এসেই ঢক ঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে ফেললাম। হঠাৎ আমার চোখ যায় রান্নাঘরের দিকে। চুলাটা জ্বালানো, কিন্তু এত রাতে রান্নাঘরে কে? 1 পা 2 পা করে এগিয়ে যাই রান্নাঘরের দিকে। দেখি মা রান্নাঘরে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। মা, এত রাতে তুমি কি রান্না করছো? এখনো ঘুমোওনি? মা আমাকে দেখে কোনো উত্তর দেয়নি।
এভাবে কয়েকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু মা আমার কথায় কোনো পাত্তাই দিল না। শেষ পর্যন্ত কথার উত্তর না পেয়ে যেই আমার ঘরের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই কেউ আমার পায়ে সজোরে কামড় বসিয়ে দেয়। আমি এক চিৎকার দিয়ে নিচের দিকে তাকাতেই দেখি মায়ের মতোই কোনো একজন, কিন্তু মা নয়, সে হলো সামাদ জাদুকর। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করি আমার বিছানায়। মা বাবা সহ আমার 7 জিনেরা আমার পাশেই দাঁড়িয়ে। পায়ে হাত দিয়ে বুঝতে পারি সেখানে না কোনো ব্যথা আর না কোনো কামড়ের দাগ রয়েছে। আমি জানতে চাই আমার কি হয়েছে। মা বলে, কাল রাতে হঠাৎ তোর চিৎকারের আওয়াজ শুনতে পাই। তাড়াতাড়ি ডাইনিং এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস। বলতো কি হয়েছে? আমি কোনো কথা বলতে পারলাম না। বাবাকে চিন্তা করতে মানা করি আর তাদের নিজ নিজ কাজে পাঠিয়ে দেই। আর দেরি না করে আমার জিনদের সাথে আলোচনায় বসি আর আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাদের খুলে বলি। ইসমাইল বলে, হুজুর, সামাদ জাদুকর যখন এই গ্রামে এসেছিল তখনই সে অনেক বয়স্ক লোক ছিল। তারপর তাকে বন্দি করা হয়। আর এত বছর কেটে গেছে, তার বেঁচে থাকাটা কোনো যুক্তিযুক্ত কথা হবে বলতে মনে হয় না। ইদানিং আপনার মাথার উপর দিয়ে অনেক কাজের চাপ যাচ্ছে, তাই হয়তো এলোমেলো কিছু দেখেছেন। সকলেই ইসমাইলের কথার সাথে একমত হলো। আমিও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা বাদ দিলাম। হঠাৎ খবর আসে আমার আপন বড় মামা মারা গিয়েছেন। তিনি সেই টাঙ্গাইলে বসবাস করেন আর টাঙ্গাইল থেকে আমাদের গ্রামে যেতে আসতে প্রায় 14 ঘন্টার মতো লাগে। তাই দেরি না করে আমরা সকলে রওনা দেই টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে। আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। রাস্তা যাতে কোনো সমস্যা না হয় তাই অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয়, আর বাকিরা অন্য একটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ধাম করে একটি আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে যাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গিয়েছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভেতরে যেতে হয়। লাশের কাছে যেতেই যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই মামার লাশের জায়গায় সুবার তাকাতে কাউকে দেখতে পেলাম না। আমি ভয়ে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমরা যখন যমুনা সেতুর ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছালাম, দেখতে পেলাম গাড়ির সামনে কুচকুচে কালো বেড়াল। ড্রাইভার জোরে ব্রেক করলো, কিন্তু ততক্ষণে বেড়ালটি গাড়ির চাকার নিচে চলে গেল। আমরা গাড়ি থেকে নামার সাহস পেলাম না। এবার আমি ড্রাইভারকে বলি, গাড়ি জোরে ছোটাও, যাই হয়ে যাক গ্রামে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি থামাবে না। সারা রাস্তা কোরআন তেলাওয়াতের অডিও শুনতে শুনতে বাড়ি পৌঁছাই। আল্লাহর রহমতে রাস্তায় আর তেমন কোনো সমস্যা হয় না। লাশ দাফনের সময় কেন যেন আমার মনে হচ্ছিল আমার মামাকে নয়, বরং আমাকে দাফন করা হচ্ছে। যাই হোক, আর দেরি না করে সেদিন রাতেই আমার জিনদের সাথে আলোচনায় বসে এবং সব ঘটনা খুলে বলি। ইসমাইল বলে, হুজুর, এই বিষয়ে আপনাকে আগেই বলেছি, কিন্তু আপনি বারবার সামাদ জাদুকরকে দেখতে পাচ্ছেন, বিষয়টা ঠিক হচ্ছে না। এবার আদনান বলে, হুজুর, এক কাজ করতে পারেন, আপনার মধ্যে খারাপ কিছু আছে কিনা তা আমলের মাধ্যমে পরীক্ষা করুন। শ্রোতা বন্ধুদের এই জিন পরীক্ষার আমলটা বলে দেই। 1 গ্লাস পানির মধ্যে কিছু আয়াত পড়ে ফু দিয়ে পানিটা খেতে হবে। যদি পানিটা তিতা লাগে তার মানে জিনের আসর আছে, আর যদি টক লাগে তার মানে কালো জাদু করা হয়েছে, আর যদি সাধারণ পানির মতোই লাগে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পানি পান করার পর খেতে সাধারণ পানির মতোই লাগলো, তার মানে আমি সুস্থই আছি। ইসমাইল বলল, হুজুর, আপনি এই বিষয়টা নিয়ে এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কি আর করার, বিছানায় এসে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2:34। বিকট একটি আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তড়ি ঘড়ি করে উঠে বাইরে এসে দেখি সব ঠিকঠাক আছে। হঠাৎ চোখ যায় বাড়ির উঠোনে থাকা বড় গাছটির দিকে। আমি দেখতে পাই বড়ই গাছটার নিচে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা রাখা।
আমি আস্তে আস্তে জিনিসটার দিকে এগিয়ে যাই। কাছে যেতেই দেখতে পাই ওই জিনিসটা আর কিছু না, একটা কাফনে মোড়ানো লাশ। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি হালকা করে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি কাপড়ে মোড়ানো লাশটা আমার নিজের। এক লাফে 2 পা পেছনে ফিরে আসি, কিন্তু এবার আমার আর ভয় লাগছিল না, বরং রাগ হচ্ছিল। কার এত বড় সাহস যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? এবার নিচ থেকে 1 মুঠ মাটি নিয়ে 3 কুল পড়ে মাটিতে ফুঁ দিয়ে লাশটার গায়ে ছুঁড়ে মারি। পলকের মধ্যে না যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। জুলহাস এটা বলে চলে যায়। ওস্তাদজি আমাকে বললেন, জুনায়েদ, সবই তো শুনলে, যাও এইবার গিয়ে এই জাদুটা কাটাও। আর হ্যাঁ, এই কাজে তোমার 7 জিনকে সাথে রেখো। এরপর আমি চলে আসি। বাড়িতে এসে আমার 7 জিনদের সাথে আলোচনায় বসি এবং সব কথা খুলে বলি। সকলের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। নিস্তব্ধতা ভেঙে ইসমাইল বলল, হুজুর, এর মানে আপনার সাথে সাথে যা ঘটেছে সেগুলো কোনো মনের ভুল নয়, বরং সত্য। তাহলে আর কি করার? জাদু ভাঙানোর জন্য সেই ভয়ঙ্কর আমল শুরু করতে হবে। তো আমল শুরু করতে হবে 1 শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত। এক কথায় 1 সপ্তাহ টানা এই আমল চলবে। এই আমলে যারা জাদুতে আক্রান্ত তারা 7 বার সূরা, কোন একটা সূরা পড়বে, এবং তারপরে তিনি নিয়মটি বলেছেন, সেই নিয়মটি আমি আর বললাম না। তারপরে তিনি বলছেন, ঘটনায় ফিরে আসি। আমিও আমার 7 জিনেরা একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসি আমলটি সম্পূর্ণ করার জন্য। প্রথম দিন শুক্রবার। বাড়িটি ছিল দোতলা। সিদ্ধান্ত হলো 2য় তলাতেই আমলটি করা হবে। ঘরে ঢুকেই আয়াতুল কুরসির মাধ্যমে ঘরটি বন্ধ করে নেই। তারপর ঘরের 4 কোণে 4টি মোমবাতি জ্বালিয়ে দেই এবং ঘরের মেঝেতে 8টি বৃত্ত এঁকে নিই। এরপর বৃত্তের মধ্যে বসেই আমরা সকলেই উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করি। 4 বার তেলাওয়াত করার পরে ঘরে থাকা সমস্ত মোমবাতি একসাথে নিভে যায়। ঘর তখন সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। আমি চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ সেই পুরনো চেনা এক কণ্ঠস্বর আমার কানে ফিসফিস করে বলে, তুই বাঁচতে পারবি না, সামাদ জাদুকর তোকে হত্যা করবেই। এই বলে সে হেসে ওঠে। আমি এইবার তাকে চিনতে পারি। সে হলো সেই কবরস্থানের কবরের জিন যেখানে আমি পড়ে গিয়েছিলাম। এইবার আমি সহ আমার জিনেরা তেলাওয়াত শুরু করি। 7 বার তেলাওয়াত করা শেষ। চোখ খুলতেই দেখতে পাই মোমবাতিগুলো ঠিক আগের মতোই জ্বলছে। সেদিন আর কিছু হয় না। 2য় দিন শনিবার। আজকের আমল হলো কোরআন খতম দেয়া। আমরা সকাল 7টায় আমল শুরু করি। আমল শেষ হতে হতে রাত 3টা বেজে গিয়েছিল। তো সারাদিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যেই রাত 11টা কি 12টা বাজে তখনই শুরু হয় আমার ওপর অমানসিক নির্যাতন। তেলাওয়াতের মাঝখানে একটা লম্বা লোহার পাইপ আমার পায়ের ওপরে পড়ে। আমি জোরে চিৎকার দিয়ে উঠি, কিন্তু পড়া থামানো যাবে না। শত কষ্ট নিয়েও পড়ার দিকে মনোযোগ দেই। কয়েক মিনিটের জন্য পরিবেশ নিস্তব্ধতায় ডুবে যায়। খানিক পরে দূর থেকে একটা চেনা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ আমি শুনতে পাই, যত কিছুই করিস না কেন, লাভ নেই। আমার আর বুঝতে বাকি রইল না কণ্ঠস্বর যার সে আর কেউ না, সামাদ জাদুকর। অনেক কষ্টে আজকের মতো আমলটি শেষ করি। এরপর 4 দিন আমলে তেমন কোনো বাধা আসেনি। ওই টুকটাক আওয়াজ, দরজা বন্ধ করার শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেয়েছি। কিন্তু আসল ঘটনা ঘটে শেষের দিন রাতের বেলায়। দিন শেষ। আজকের দিনের আমল হলো ছাগলটিকে জবাই করা, রুকাইয়ার গোসল করা এবং সেই রক্তমাখা পেঁচাটিকে হত্যা করা। আমার জিনেরা আগেই সেই পেঁচাটিকে ধরে এনেছিল। আমরা দোয়া পড়ে সেই ছাগলটিকে জবাই করতে যাব, ঠিক তখনই একটি রক্তমাখা হাত আমার গলা চেপে ধরে। আমি পেছনে তাকাতেই দেখি নিজেকে। আমি নিজেই আমাকে হত্যার চেষ্টা করছি। এটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ইসমাইল আমাকে বলল, হুজুর, কি হয়েছে? সে কখন থেকে দেখছি আপনি এক মনে ভেবেই চলেছেন। ইসমাইলের কথা শোনার পর আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যাই হোক, আমি আর দেরি না করে ছাগলটির গলায় ছুরি চালিয়ে দেই। কিন্তু যখন আমি এই কাজটি করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম আমি ছাগলের জায়গায়। এরপর আমরা আরো কিছু কাজ করি, কিছু রিচুয়াল সম্পন্ন করি। তারপর ছাগলটি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেই, আর ওই যে পেঁচা ছিল সেটিকে একটা জায়গায় কবর দেই। এই আমলের 3 দিন পর
আমি আমার ওস্তাদের কাছ থেকে জানতে পারি আমরা ইবলিসের সেই ছেলেকে পরাস্ত করতে সমর্থ হয়েছি, আর আমরা এই ঘটনাটির পর সামাদ হুজুরকে আর কোথাও দেখতে পাইনি, কেউ দেখেনি। আর কোনো ঘটনার সম্মুখীনও আমরা হইনি, আলহামদুলিল্লাহ। এই বলে জুনায়েদ হুজুর থামেন। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে জুনায়েদ হুজুরের নতুন কোনো ঘটনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। আমার নাম মিশু সাহা। আমার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মজুমদার খিল গ্রামে। বর্তমানে চাকরির সুবাদে সৌদি আরবের দাম্মাম শহরে আছি। আমি এক সময় ভূত এফএম শুনতাম, মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছিল। পরে সৌদি আরবের রুমমেটদের থেকে শুনলাম Voot.com শো চলছে এখন। সেই থেকে আবার শোনা শুরু। আমার খুব ইচ্ছে ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা স্টুডিওতে এসে সবার সাথে শেয়ার করব, কিন্তু দেশের বাইরে চলে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি এর আগেও 2টা ঘটনা লিখে পাঠিয়েছি, কিন্তু জানি না কি কারণে যেন সিলেক্টেড হয়নি। এই ঘটনাটি মূলত আমার ছোট ভাই, নাম সৌরভ দত্ত, তার কাছ থেকে নেয়া। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমাদের গ্রামে প্রতিবার জন্য মামি মামাকে ধোপার চিতায় নিয়ে গেলেন। তখন ওই ধোপা চিতার আগুনে জ্বলছিল। এরপর মামার কিছুদিন খুব জ্বর ছিল, পরে অবশ্য মামা স্বাভাবিক হয়ে যায়। এই বলে সৌরভ তার ঘটনা শেষ করে। সৌরভের ঘটনা শুনে আমি ওকে বললাম, সত্যি বলতে তোমরা যে স্কুলে গতকাল রাত্রে ছিলে, ওই স্কুলের আশেপাশে একটা মেয়েকে রাতের বেলা অনেকেই দেখেছে, কিন্তু তোমরা ভয় না পাওয়ার জন্য আমি এই কথাটা এড়িয়ে গিয়েছিলাম। স্কুলের পাশে হেঁটে যাওয়া এই মেয়েটির ঘটনা আমি আরেকদিন লিখে পাঠাবো। আমাদের গ্রামে আরো অনেক ভৌতিক কাহিনী আছে, সেগুলোও সময় করে লিখে পাঠাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। মিশু সাহা, সৌদি আরব। থ্যাংক ইউ সো মাচ মিশু সাহা। আপনি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো। আরও ভালো লাগলো আপনি চমৎকারভাবে লিখেছেন ঘটনাটি। আশা করছি ভবিষ্যতেও আপনি লিখবেন আমাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পুরনো একটা বছর চলে যায়, আসে নতুন বছর, নতুন প্রত্যাশা নিয়ে। আমি চাই নতুন বছরে আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হোক। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি।
কিছু ঘটনা আছে যা আমাদের শুধুই ভয় দেখায় না, বুকের ভেতর একটা গভীর ক্ষতও তৈরি করে। আজকের ঘটনাটা ঠিক তেমনই। এই ঘটনাটি আমার পরিচিত এক আঙ্কেলের, আকরাম আঙ্কেলের পরিবারের। অর্থাৎ বুঝতেই পারছেন, আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম, সংগ্রহ করেছেন তিনি এই ঘটনাটি আকরাম আঙ্কেলের কাছ থেকে। তারপর তিনি লিখছেন, আঙ্কেল বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ থাকায় গত সপ্তাহে আমি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি সাধারণত খুবই হাসিখুশি একজন মানুষ, কিন্তু সেদিন তাকে খুব চুপচাপ আর চিন্তিত দেখেছি। তার মায়ের বাড়ি তার সন্তানেরা ভাগাভাগি করে নিচ্ছে, কিন্তু এতে তো তার চিন্তা করার কিছু নেই। অনেকক্ষণ পর আমার বারবার জিজ্ঞেস করার ফলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে তার পরিবারের সেই পুরনো কালো অধ্যায়ের কথা বলতে শুরু করেন। কথা বলার সময় তার গলার স্বরটা বারবার ভারী হয়ে আসছিল। দেশভাগের পর পাওয়া একটা পূর্ণ দোতলা বাড়ি, যার পেছনের অংশে ছিল এক রহস্যময় জগৎ, একটা তালাবন্ধ দরজা যার ওপারে কি আছে সেই কৌতূহল প্রজন্মের পর প্রজন্মকে তাড়া করে ফিরেছে। কিন্তু সেই কৌতূহলের দাম জীবন দিয়ে শোধ করতে হতে পারে তা হয়তো আঙ্কেলের পরিবার কল্পনাও করেনি। ঘটনাটি শোনার পর তার চিন্তার কারণ বুঝতে আর বাকি রইল না। মূল ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন প্রবেশ করি মূল ঘটনায়। কিছু ঘটনা আমাদের পূর্বপুরুষদের সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যার প্রভাব বংশধরদের জীবনকেও প্রভাবিত করে। ঠিক এমনই একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছেন আমার এক আঙ্কেল, আকরাম আঙ্কেল। আমার পূর্বপুরুষেরা যখন দেশভাগের পর সব কিছু হারিয়ে নিজেদের নতুন দেশে অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হলে পূর্ব পাকিস্তানে ফিরে এলেন, তখন আমার দাদা দাদি ভারতের সমস্ত সম্পত্তির বিনিময়ে 2 একর জমি আর একটি দোতলা বাড়ি পান। বাড়িটা বেশ বড় আর খোলামেলা ছিল। বাড়িটার গঠন এমন ছিল যে নিচতলায় 3টি বড় বড় ঘর। আমার দাদি উঠোনে রান্না করতেন। রান্নাঘরের পেছনে একটা খালি জায়গা ছিল যেখানে কয়েকটি গাছ আর একটা উঠানও ছিল। তার উল্টো দিকে একটা দালান, দালানের মাঝখানে একটা পানির কূপ যেখানে বাড়ির ব্যবহারের সব পানি জমানো থাকত। ওপরের তলায় 2টো ঘর ছিল আর বাকি জায়গাটা খালি রাখা হয়েছিল। বাড়িতে নিচ তলাটাই বেশি ব্যবহার করা হতো। বিশেষ করে গরমকালে ছাদে ঘুমানোর জন্য বাড়িটা খুব কাজে লাগতো। বোঝা যাচ্ছিল এটা কোনো হিন্দু পরিবারের বাড়ি ছিল। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেই প্রায় 1 সপ্তাহ লেগে গেল। বাড়িটা এতই জীর্ণ আর নোংরা ছিল যে বলার মতো না। আমাদের দাদির হাতও বাড়িটি পরিষ্কার করতে গিয়ে কেটে ছিঁড়ে একাকার হয়ে গিয়েছিল। তবুও বাড়িটা যেন পরিষ্কার হতেই চাইছিল না। পরিষ্কার করতে করতে দাদি রান্নাঘরের পেছনে বাগানের দিকে গেলেন, যেখানে গাছের পাতা আর ময়লার স্তূপ জমেছিল। ওই জায়গাটা পরিষ্কার করা খুব কঠিন কাজ, কিন্তু আমাদের দাদি খুবই পরিশ্রমী ছিলেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করতেন। সেই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দাদির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো। মনে হচ্ছিল গাছের নিচে এক কোণায় আবর্জনা ফেলে রাখা হয়েছে, যা পচে গলে যাচ্ছিল। দাদির জন্য সেখানে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে পড়েছিল, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। দাদি নাকে কাপড় বেঁধে পরিষ্কার করতে শুরু করলেন, কিন্তু এক কোণা পরিষ্কার করতেই হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হলো। এই অবস্থায় কাজ করাটা তার জন্য একদম অসম্ভব হয়ে পড়ল। তাই দাদি কাজ ছেড়ে ভেতরে চলে আসেন। পরের দিন যখন তিনি আবার পরিষ্কার করতে গেলেন এবং গাছের নিচে জমা পাতাগুলো এক জায়গায় সরাচ্ছিলেন, তখন মাটি থেকে যেন গরম ভাঁপ উঠতে শুরু করলো। দাদি তখন খালি পায়ে পরিষ্কারের কাজে মগ্ন ছিলেন, ফলে সেই গরমের আঁচটা তিনি খুব তীব্রভাবে অনুভব করলেন, ঠিক যেন আগুনের ওপর পা রেখেছিলেন তিনি। দাদি সঙ্গে সঙ্গে জুতো পরে নিয়েছিলেন, কিন্তু যখনই তিনি আবার গাছগাছালির নিচে এলেন, তখন হঠাৎ তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, যা সহ্য করার মতো ছিল না। দাদি আবারও উঠে দাঁড়ালেন। দাদু এই অবস্থা দেখে বললেন, ওই অংশটা বাদ দাও, অন্য কাউকে ডেকে এনে জায়গাটা পরিষ্কার করিয়ে নেব, তুমি আর ওদিকে যেও না।
দাদি ব্যথার চোটে একেবারে বিছানায় পড়ে গেলেন। মাথা ব্যথাটা এতটাই তীব্র ছিল যে কোনো কাজই তিনি করতে পারছিলেন না। তিনি বিশ্রাম নিলেন। একটু ভালো বোধ করতেই তিনি আবার বাড়ির কাজে লেগে গেলেন। শেষ ঘরটা পরিষ্কার করার সময় দাদি কিছু অদ্ভুত জিনিসপত্র পেলেন। তিনি জিনিসগুলো দাদাকে দেখালেন। সেগুলো একটা বন্ধ সিন্দুকের মধ্যে রাখা ছিল। ওপরে কয়েকটি পুরনো শাড়ি ছিল, কিন্তু শাড়িগুলো সরাতেই দুটো বই, একটা ভাঙা কাচের ত্রিভুজাকৃতির টুকরো আর একটা মাটির হাঁড়ি পাওয়া গেল। দাদি দাদাকে জিজ্ঞেস করলেন, এই জিনিসগুলো দিয়ে কি করা যায়? কারণ এগুলো তো ব্যবহারের যোগ্য নয়। দাদা বললেন, ওই কাঁচের টুকরোটা ফেলে দাও, যাতে কারো হাত পা না কাটে, আর বাকি জিনিসগুলো সিন্ধুকে ভরে ঢেকে রেখে দাও। দাদি বই দুটো রাখতে চাইলেন না, কারণ ওগুলো তার কাছে একটু অদ্ভুত লাগছিল। কিন্তু দাদা বললেন, এখন রেখে দাও, পরের সময় হলে দেখবো কি করা যায়। দাদা যেমনটা বলেছিলেন তেমনটাই করা হলো। ওই ত্রিকোণাকৃতির কাঁচের টুকরোটা আবর্জনার স্তূপে ফেলে দেয়া হলো, আর বাকি জিনিসপত্র সিন্দুকটাতে রেখে দেয়া হলো। পরের দিনই দাদা বাইরে থেকে মজুর নিয়ে এলেন, যাতে তাদের দিয়ে বাইরের জায়গাটা পরিষ্কার করানো যায়। কিন্তু বেশিক্ষণ লাগলো না, তাদের দুজনের অবস্থাও দাদির মতো হয়ে গেল। তারা ভেতরে চলে এলো আর বলল তাদের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, আর যে জায়গাটা তারা পরিষ্কার করছিল সেইখানটা নাকি ভীষণ গরম গরম লাগছে তাদের। দাদার কাছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক লাগলো, কারণ তখন শীতকাল, পায়ে জ্বালা আর গরম লাগার কোনো কারণই তিনি পাচ্ছিলেন না। কিন্তু জায়গাটা পরিষ্কার করাতেই হতো, কারণ সেখানে জমে থাকা আবর্জনার গন্ধ বাড়ির ভেতরেও ছড়িয়ে পড়েছিল। পরের দিনও একই ঘটনা ঘটল। আরও কয়েকজন শ্রমিক এলো এবং তাদেরও একই রকম অসুস্থতা দেখা দিল। এখন দাদাও চিন্তিত হয়ে পড়লেন, এই জায়গায় এমন কি আছে যে কেউ কাজ করতে পারছে না? এই ছোটখাটো ঝামেলার মধ্যেই দিন কেটে গেল। রাতে যখন দাদি বাচ্চাদের খাওয়াচ্ছিলেন, তখন হঠাৎ কিছু শব্দ শুনতে পেলেন, যেন কেউ জোরে জোরে কোনো ধাতব জিনিস দিয়ে মাটি খুঁড়ছে। যখন দাদি বোঝার চেষ্টা করলেন শব্দটা কোত্থেকে আসছে, তখন মনে হলো ওইটা গাছের কাছ থেকে আসছে। মোমবাতির আলোয় তিনি দেখলেন গাছের নিচে দুটো ছায়ামূর্তি মাটিতে হাত বুলিয়ে কিছু একটা করছে। চারিদিকে অন্ধকার থাকায় দাদি এর চেয়ে বেশি আর কিছু দেখতে পেলেন না। আমাদের দাদি খুবই সাহসী মহিলা ছিলেন। তিনি পেছনের দিকে যাওয়ার রাস্তাটা ভালো করে দেখলেন। সেখানে একটা তালা লাগানো ছিল। বাড়ির ভেতর দিয়েই কেবল সেখানে যাওয়া যেত, বাইরে থেকে আসার কোনো রাস্তা ছিল না। এবার দাদির ভয় লাগতে শুরু করলো। এই ঘটনা প্রায় 2 মিনিট ধরে চলল। তারপর সেই শব্দগুলো হঠাৎ করেই থেমে গেল। এর মাঝে দাদা তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। যখন তিনি ফিরে এলেন, দাদি ভয়ে ভয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলেন। দাদা কিছুটা ঘাবড়ালেন, কিন্তু দাদির সামনে নিজের ভয় প্রকাশ করলেন না। যেদিন দাদি সেই শব্দগুলো শুনেছিলেন, ঠিক তার পরের দিন দাদা সেই সময়ে বাড়িতেই ছিলেন। তখনই দাদার কানেও মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ এলো। দাদা শান্ত থাকলেন এবং ভালো করে জায়গাটা পরীক্ষা করলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তবে শব্দটা ঠিক ওই জায়গা থেকেই আসছিল। দাদা জোরে জোরে জিজ্ঞেস করলেন, কে ওখানে? দাদা জিজ্ঞেস করার সাথে সাথে সেই শব্দগুলো আরো বেড়ে গেল। দাদা আবার জিজ্ঞেস করলেন, কে ওখানে? সামনে আসুন। যখন দাদা সামনে আসুন বললেন, তখন তার হাতে থাকা লণ্ঠনটা নিজ থেকেই কাঁপতে শুরু করলো, অথচ কোনো বাতাস নেই। দাদু আরো চিন্তিত হয়ে পড়লেন এবং বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করলো। হঠাৎ মনে হলো একটা ঝড় ঘরের ভেতরে ঢুকে পড়েছে, যদিও বাইরের আবহাওয়া একদম শান্ত। হঠাৎ গাছের ওপর থেকে পাথর পড়তে শুরু করলো, কিন্তু পাথর কারা ফেলছে দেখা যাচ্ছে না। কয়েকটা পাথর দাদু আর দাদির গায়ে এসেও লাগলো। তারা দুজন বাচ্চাদের নিয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে গেলেন। এরপর ঘরের ভেতরেও পাথরের বৃষ্টি শুরু হলো। একদিকে ঝড়ের তীব্র শব্দ, অন্যদিকে পাথরের আঘাত। পুরো বাড়ি যেন কাঁপতে লাগলো। শব্দ এতটাই তীব্র ছিল যে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। দাদি কোরআন মজিদ নিয়ে এলেন এবং জোরে জোরে সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। দাদি অনবরত কোরআনের আয়াত পড়তে লাগলেন। চারিদিকে এক ভয়াবহ পরিবেশ তৈরি হলো, কিন্তু কোরআনের আয়াতের বরকতে সেই শব্দগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো। যখন শব্দ আর পাথর পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন বাইরে গিয়ে দেখা গেল সবকিছু আগের মতো স্বাভাবিকই আছে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে মনে হচ্ছিল সবকিছু বুঝি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাইরে সব ঠিকঠাক। বিশ্বাসই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে এখানে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে।
দাদি আর শিশুরা খুব ভয় পেয়ে গিয়েছিল। দাদি পরিষ্কারভাবে বলে দিলেন যে তিনি এখানে থাকতে পারবেন না। অনেক দিন ধরেই এখানে এমন কিছু একটা ঘটছে যা সহ্য করা যায় না। দাদুও ভয় পেয়েছিলেন, তার ভয়টা হয়তো আরো বেশি ছিল, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না, থাকতে তো এখানে হবেই। তখন দাদু বললেন, পরিষ্কার করার সময় যে সিন্দুকটা পাওয়া গিয়েছিল সেটা একবার দেখা দরকার। সিন্দুকটা ভালো করে পরীক্ষা করা হলো। সেখানে দুটো বই, যেগুলো দেখতে কিছুটা অদ্ভুত। বইগুলোতে কিছু লেখা ছিল না, কয়েকটি নকশা আঁকা ছিল। কিছু গোলাকার চিহ্নের মধ্যে ত্রিভুজ তৈরি করা ছিল। এরকম আরো নানান ধরনের ছবি ছিল। বইয়ের শেষ পাতায় মানুষের মাথার খুলি আর হাড়ের ছবি দেওয়া ছিল। জানি না সেখানে আরো কি কি অদ্ভুত জিনিস ছিল। দাদাকে দেখে অসহায় মনে হচ্ছিল। বইগুলো দেখে তার সন্দেহ হচ্ছিল যে এগুলো হয়তো জাদুবিদ্যার বই, কিন্তু দাদা এসব বিষয়ে কিছু জানতেন না। তিনি বুঝতে পারছিলেন না এই বইগুলো দিয়ে কি করবেন। যদি ঘরের বাইরে ফেলে দেন, যেমনটা কাঁচের টুকরোটা ফেলে দিয়েছিলেন, তাহলে হয়তো সবকিছু আবার নতুন করে শুরু হবে। এখন যদি বইগুলো ফেলে দেওয়া হয়, তাহলে হয়তো আরো বড় কোনো বিপদ এসে পড়বে। দাদা বুঝতে পারছিলেন হয়তো এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে, কারণ সিন্দুকের মধ্যে থাকা কাঁচের টুকরোটা ফেলে দেওয়ার পর থেকেই এই সব অদ্ভুত শব্দ আসা শুরু হয়েছে। এদিকে দাদা চিন্তিত ছিলেন যে কার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, কাকে দেখাবেন। তখন এমন পরিস্থিতি ছিল যে কিছু মানুষ একসঙ্গে ক্যাম্পে থাকতো, আর একটা বাড়িতে 10টা পরিবার একসাথে বাস করত, আর সবার অবস্থাই খুব খারাপ। এমন সময়ে এসব বিষয়ে জানে এমন মানুষের সন্ধান পাওয়া খুব কঠিন। অন্যদিকে দাদার ভয় ছিল যে এই ঘটনা যদি ফাঁস হয়ে যায় আর বাড়ির বাইরের লোকেরা জেনে যায়, তাহলে হয়তো আরো বড় সমস্যা তৈরি হবে। যে বাড়িটা এত সহায় সম্পত্তির বিনিময়ে পেয়েছেন, সেটাও হয়তো হাতছাড়া হয়ে যাবে। এরই মধ্যে একদিন সন্ধ্যা থেকে মাগরিবের পর মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো, যা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দাদা তখন সাময়িকভাবে বাড়ির পেছনের অংশে যাওয়া আসা পুরোপুরি বন্ধ করে দিলেন। পেছনে যাওয়ার রাস্তাটা এমনভাবে বন্ধ করা হলো যাতে ভুল করেও কেউ আর সেখানে যেতে না পারে। আর বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা শুরু হলো। দাদার কেরাত খুবই সুন্দর। তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন আর ঘরের কোনায় কোনায় পানি ছিটিয়ে দিতেন। দিনের বেলায় দাদার পড়া পানি গাছের নিচেও ফেলে দেয়া হতো। এসব করার ফলে এতটা উপকার হলো যে সেই শব্দগুলো ধীরে ধীরে আসা বন্ধ করে দিল। তবুও দাদা দাদি প্রতিদিনই এই নিয়মগুলো পালন করতেন। এখন যেহেতু শব্দ আসা বন্ধ হয়ে গেছে, তাই দাদি দাদাকে বললেন যে তিনি পেছনের অংশটা আবার পরিষ্কার করতে চান, কারণ সেখান থেকে যে দুর্গন্ধটা আসছিল সেটাও দিন দিন বাড়ছে। তাই ওই অংশটা পরিষ্কার করা জরুরি। দাদা দাদিকে বললেন যে পরের দিন সকালে তিনি বাচ্চাদের তার বোনের বাড়িতে রেখে আসবেন, তারপর দাদিকে সঙ্গে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন, যাতে কাজটাও দ্রুত শেষ হয়। পরের দিন সকালেই দাদা দাদি আয়াতুল কুরসি পাঠ করে ওই জায়গায় ঢুকলেন আর পরিষ্কারের কাজ শুরু করলেন। আগে এখানে এলে যেমন জ্বালা পোড়া করতো বা মাথা ব্যথা হতো, আজ তেমন কিছু হলো না। কিন্তু পরিষ্কার করার সময় দাদার চোখ পড়ল যে বড় গাছটার নিচের মাটিটা কিছুটা উঁচু হয়ে আছে, যেন কেউ জায়গাটা খুঁড়েছিল। পরে মাটি চাপা দিলে যেমন হয় জমিটা একটু উঁচু নিচু থাকে, ঠিক তেমন লাগছিল। দাদার মনে সন্দেহ হলো যে এখানে কিছু একটা আছে। দাদা ভাবতে ভাবতে ওখান থেকে মাটি সরাতে শুরু করলেন। দাদি চিৎকার করে বললেন, ছেড়ে দাও, শুধু পরিষ্কার করো, আর এখান থেকে কিচ্ছু সরাবে না। তখন দাদা কোনো কিছুর তোয়াক্কা না করে বললেন, এই বাড়িতে যা ঘটছে আমার মনে হয় তার উৎস এইখানেই। দাদি বললেন, এমন ঝুঁকি নিয়ে এটা খুলো না, জানি না ভেতরে কি আছে। তখন দাদা দাদির কথা বুঝতে পারলেন এবং মাটি আবার আগের মতো করে দিলেন। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে সব আবর্জনা বাইরে ফেলে দিলেন। এবার কোনো সমস্যা ছাড়াই জায়গাটা একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছিল। কিন্তু এর পরেই দাদার হাত আর আঙুলে প্রচণ্ড জ্বালা করতে শুরু করলো। সেই জ্বালা কোনোভাবেই কমছিল না। ডাক্তার দেখানো হলো, মলম লাগানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। সেই রাতে দাদা স্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে দাদিকে তার স্বপ্নের কথা বললেন। জানালেন যে স্বপ্নে তিনি দুটো বিশাল আকৃতির কাউকে দেখেছেন। তারা রেগে গিয়ে দাদার উপরে চিৎকার করে বলছিল, তোমার সাহস কি করে হলো
আমাদের জায়গায় খোঁড়াখুড়ি করার? আমরা এই ধন সম্পদের পাহারায় নিযুক্ত আছি। আবার যদি কেউ এখানে কোনো কিছু খোঁজার চেষ্টা করে তাহলে পরিণতি ভালো হবে না। এখন তো শুধু হাতে জ্বালা করছে, এরপরে এমন কাণ্ড ঘটাবো যে কেউ নিজের মুখ দেখানোর মতো পরিস্থিতিতেও থাকবে না। ভয়ে দাদার হাত পা কাঁপছিল। দাদি তাকে পানি খাওয়ালেন আর মুখে পানির ছিটা দিলেন। দাদা অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন আর দাদিকে বললেন, এই কথা যেন বাড়ির বাইরে কেউ জানতে না পারে, আর পেছনের ওই জায়গায় যেন আর কেউ না যায়। দাদা দাদি দুজনেই বুঝতে পারলেন যে গাছের নিচে কোনো কিছু লুকোনো আছে আর তার পাহারায় হয়তো জিন নিযুক্ত করা হয়েছে। দাদা পেছনের দরজায় একটা বড় তালা লাগিয়ে দিলেন, সেখানে যাতে আর কেউ না ঢুকতে পারে। আর সিন্দুকের সেই বইগুলো আবার সিন্দুকের ভেতরে বন্ধ করে দোতলায় রেখে দিলেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য সময়েও সতর্কতা অবলম্বন করা শুরু হলো। মাগরিবের পর মাটির নিচ থেকে সেই শব্দগুলো আসতই, কিন্তু আগের মতো তীব্র ছিল না। দাদার হাতের জ্বালা পোড়াও ধীরে ধীরে কমতে শুরু করলো। দাদাদি বেশ কিছুদিন ওই দোতলা বাড়িটিতে থাকলেন, কিন্তু আর কেউ সেই তালা খোলা বা সিন্দুক থেকে কোনো জিনিসপত্র বের করার সাহস পেল না। সময় কেটে গেল। দাদার 6 সন্তান বড় হয়ে গেল। 3 ছেলে বিদেশে স্থায়ী হলো। 2 মেয়ের বিয়ে বড় পরিবারে হয়ে গেল, যাদের পরিবার বেশ সচ্ছল। আমার মায়ের বিয়েটাই শুধু খুব সাধারণ আর সাদামাটা হয়েছিল। কিন্তু আমার বাবার সঙ্গে বিয়ের পর জানা গেল বাবা মদ্যপ এবং বিভিন্ন নেশায় আসক্ত। আমার জন্মের পরেই মা বাবার থেকে আলাদা হয়ে গেলেন। তখন আমার মামা, খালা আর দাদা দাদি সবাই মিলে এই দোতলা বাড়িটা মায়ের নামে লিখে দিলেন, কারণ সবাই ততদিনে ভালোভাবে প্রতিষ্ঠিত ছিলেন আর কারো এই সম্পত্তির প্রয়োজন ছিল না। এভাবেই এই বাড়িটা মায়ের ভাগে এসে পড়ল। আমি বড় হয়ে গিয়েছিলাম, আর তখনও বাড়ির পেছনের বারান্দা থেকে সেই গর্জনের মতো শব্দ আসত। তারপর দাদা দাদির মৃত্যুর পর ঘটনা অন্যদিকে মোড় নিল। আমি উচ্চশিক্ষার জন্য বাইরে এলাম। আমার মা ওই বাড়িতে একা থাকতেন। ততদিনে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশে পরিবর্তিত হলো, আর ততদিনে আমরা এই শব্দগুলোর সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে মাগরিবের আজানের পর আমরা নিজেরাই এই শব্দগুলোর জন্য অপেক্ষা করতাম। ওই বাড়ির সবাই নামাজি এবং ইবাদতকারী ছিল, তাই নতুন করে কোনো ভয়ঙ্কর ঘটনা আর ঘটেনি। কিন্তু সেই তালাবদ্ধ জায়গার রহস্যই থেকে গিয়েছিল। মা প্রায়ই বলতেন ওই সিন্দুকের বইগুলোর আসল রহস্য কি, আর সেখানে কি ধরনের সম্পদ লুকানো আছে। মা তার সময়ের তুলনায় বেশি পড়াশোনা জানা এবং ভালো একটি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। আমাদের জীবনযাপন খুব ভালোভাবে চলছিল, কোনো কিছুর অভাব ছিল না। আমি মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতাম, কিন্তু মায়ের সেই কৌতূহলী মন, ওই রহস্য উদ্ঘাটনের চিন্তা আমাকে খুব ভাবাতো। আমি ভয়ে ভয়ে থাকতাম, ওরা আবার আমার মায়ের কোনো ক্ষতি করবে না তো। আমি প্রতিবারই মাকে বলতাম, মা আপনি কিন্তু তালা খুলবেন না, সিন্ধুকও না। মা বলতেন, আরে আমি কি ছোট বাচ্চা নাকি। একদিন আমি পড়াশোনার কাছে বাইরে ছিলাম, তখন আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশীর ফোন থেকে জানতে পারলাম যে মা অসুস্থ হয়ে পড়েছেন। আমি খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরে দেখি মা হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বললেন মায়ের হিট স্ট্রোক হয়েছে। সবাই দোয়া করতে লাগলো যেন মা সুস্থ হয়ে ওঠেন। আমার খালাও ততক্ষণে এসে পৌঁছেছেন। আমার বারবার মনে হচ্ছিল হয়তো আমারই ভুল ছিল, এইভাবে মাকে একা রেখে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আমরা সবাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তখন আমার খালা বললেন, অন্য কোনো ব্যাপার নয় তো, তুমি একবার বাড়ি গিয়ে দেখে এসো তো পেছনের দরজার তালাটা খোলা কিনা। কারণ আমার মা প্রায়ই এমন কথা বলতেন। তিনি খুব জানতে আগ্রহী ছিলেন যে সেই গুপ্তধনের রহস্যটা আসলে কি, আর ওই বইগুলো কিসের। আমি ছোট খালাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বাড়ি গেলাম, আর বাড়ি গিয়ে দেখলাম সত্যিই তালাটা খোলা। এক পাশে সিন্দুকটা রাখা ছিল, আর অন্যদিকে সেখানে মাটি খোঁড়ার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মা এটা কি করে ফেললেন? আমরা তখন মায়ের জন্য যতটা দোয়া করতে পারতাম করেছি, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। মা সেই অবস্থাতেই আমাদের ছেড়ে চলে গেলেন। আমি জানি না মা কতটা খুঁড়েছিলেন, কারণ আমি ভয়ে আর ওই জায়গায় কখনোই যাইনি। আমাদের সবারই বিশ্বাস ছিল যে ওটা হিট স্ট্রোক ছিল না, বরং ওই জায়গার
অশুভ প্রভাব আর সেই জিনগুলোই আমার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে। আমাদের বাড়িতে যেন একটা ঝড় বয়ে গেল। মায়ের জানাজা হলো আর আমি একদম একা হয়ে গেলাম, কিন্তু বাড়িটা ঠিক আগের মতোই রইল। আমার মা যা বুঝতে চেয়েছিলেন তার বুঝে যেতে পারলেন না। শেষ পর্যন্ত সেখানে কি ছিল আর ওই বইগুলো আসলে কিসের কিছুই জানা গেল না। কিন্তু এখন হয়তো সময় এসেছে এই রহস্য উদ্ঘাটনের। আল্লাহর ইচ্ছায় এমন হলো যে আমার বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি আমার রুমমেট ছিল তার বাবা আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেক কিছু জানতেন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই সব ঘটনা জানিয়েছিলাম। তখন আমার মনে হলো এখন জানাটা খুব জরুরি হয়ে গেছে যে আসলে ওই জায়গায় কি লুকিয়ে আছে। তখন আমি আমার রুমমেটের সঙ্গে কথা বলে তার বাবার কাছে অনুরোধ করলাম। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার রুমমেট তার বাবাকে আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। তিনি আমাদের এলাকায় এসে বাড়িতে ঢুকে সেই বইগুলো দেখে বললেন, এগুলো সব বিভিন্ন চর্চার বই, যেগুলো জিনদের নিয়ন্ত্রণে রাখার জন্য আর তাদের দিয়ে কোনো কাজ করানোর জন্য ব্যবহার করা হয়, যাতে তারা আদেশ মেনে চলে। এই কাজগুলো বা এই সাধনাগুলো যেহেতু অন্যের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই এগুলো ফেলে দেয়া বা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর তিনি পেছনের অংশে এগিয়ে গেলেন, কিছু একটা পড়ে ফু দিলেন, তারপর বললেন, আমাকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সেই শব্দগুলো আসবে তখনই আমি সঠিক ধারণা পাবো যে ঘটনা আসলে কি। মাগরিবের পর যখন শব্দ আসতে শুরু করলো তখন তিনি কিছু পড়তে শুরু করলেন এবং বললেন, যা হওয়ার তাই হয়েছে। তোমার মা তার জীবন দিয়ে এর মূল্য চুকিয়েছেন। যদি তোমার মা এই জায়গাটার পুরোটা খুঁড়ে ফেলতেন তাহলে বিশ্বাস করো তোমাদের কেউই বাঁচত না। তোমাদের বাড়িতে এটা বড় বিপর্যয় নেমে আসতো। এখানে যারা আগে থাকতেন তাদের মধ্যে থাকা একটা হিন্দু মেয়ে তার সব গয়না আর কিছু দামি জিনিস একটা মাটির হাঁড়িতে ভরে এখানে পুঁতে রেখেছিল। আর ওই মেয়েটি জাদু টোনা আর কালো জাদুর বিদ্যায় খুব পারদর্শী ছিল। তাই তিনি এই হাড়ির পাহারার জন্য কিছু জিন নিযুক্ত করেছিলেন, যারা তার জাদুর অধীনে। যারা এখানে কাছে আসবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং চেষ্টা করবে এই জায়গাটা বন্ধ রাখার এবং এর কাছে যেন কেউ না যায়। এখানে আর কেউই আপাতত আসবে না, কারণ তোমার মা ইতোমধ্যেই তার জীবন হারিয়েছেন। প্রতিটি কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। শয়তানি কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে। যেমন এখানে একটা শয়তানি কাজ করা হয়েছে। দুটো বিশাল শক্তিশালী জিনকে এই জায়গার নিরাপত্তার জন্য এবং ধন সম্পদের পাহারা দেবার জন্য নিয়োগ করা হয়েছে। জিনদের আয়ু হাজার হাজার বছর হয়। যতদিন এই জিনেরা মারা না যাবে ততদিন এই ধন সম্পদ তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং কেউ এটা বের করতে পারবে না। আর যদি কেউ এই জায়গাটা খোঁড়ার চেষ্টা করে তাহলে সে নিজের প্রাণ হারাবে। তাই এই চেষ্টা না করাই ভালো। আমার সামনেই তিনি বইগুলো জ্বালিয়ে দিলেন। আশ্চর্যের বিষয়, একদিকে বইগুলো জ্বলছিল আর অন্যদিকে কয়েকজন মহিলা জোরে জোরে কাঁদছিল। যতক্ষণ না বইয়ের শেষ পাতাটা পুড়ে ছাই হয়ে গেল ততক্ষণ পর্যন্ত সেই কান্না থামেনি। আমরা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়ছিলাম। এরপর তিনি বড় বড় পেরেক নিয়ে ঘরের প্রতিটি কোণে গেঁথে দিলেন, যাতে অশুভ শক্তি যা কিছু আছে সব ওই অংশেই সীমাবদ্ধ থাকে আর বাড়ির এদিকে আসতে না পারে। তারপর তারা ওই গাছগুলোর চারপাশে একটা বেড়া তৈরি করে দিলেন, যাতে কেউ সেগুলোর কাছে যেতে না পারে। এখন যেহেতু আমাদের সবার কাছে সত্যটা পরিষ্কার হয়ে গিয়েছে, তাই আমার তিন মামা বললেন, ওই বাড়িটা বন্ধ করে দাও, ওখানে কেউ যাবে না। সেই থেকে ওই বাড়ি আর সেই পুরনো ঘরটাতে বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মায়ের মৃত্যুর পর আমাদের আর কেউই সেই তালা খোলার সাহস করেনি। আর বাড়িটা আজও আগের মতোই আছে, কিন্তু এখন আর কারো জীবন উৎসর্গ করার ঝুঁকি নেওয়া যাবে না। আমি জানি না ওই মহিলা কি ধরনের জাদু করেছিল, সে আদৌ জীবিত ছিল কিনা তাও জানা নেই, কিন্তু তার কাজ আজও আমাদের জীবনে এক জ্বলন্ত জীবন্ত আতঙ্ক হয়ে আছে। আমি শুধু এইটুকু জানি যে ওখান থেকে আজও মাঝে মাঝে অদ্ভুত ঝনঝনানির মতো শব্দ আসে, যা আগের তুলনায় অনেকটাই দুর্বল। আমাদের রুমমেটের বাবার মতে হয়তো সেখানে একাধিক হাঁড়ি লুকানো আছে, আর যেহেতু জিনেরা সেগুলো রক্ষা করে তাই মাঝে মাঝে তারা তাদের অবস্থান পরিবর্তন করে, যার ফলে ওই মাটি থেকে ওই ধরনের শব্দ আসে।
আজ পর্যন্ত কাউকে আমরা এই কথা বলিনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কোনো আলেম টাইপের মানুষকে জিজ্ঞেস করা উচিত। তবে মায়ের মৃত্যুর পর থেকেই কেউ আর এই ঝুঁকি নিতে চায়নি। এই বলেই আকরাম আঙ্কেল তার ঘটনা শেষ করেছেন, সেই সাথে লেখা শেষ করেছেন সিফাত আলম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা বেশ কিছু ইমেল শুনলাম, এবার চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং এই অডিও ক্লিপটি শুনলে আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। রাসেল ভালো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন।